নবীন প্রবীণের বিরোধ আসলে তো সংকটটা আরো ভেতরে, নীতি নৈতিকতার বিরোধ। সবাই রাজপথে নেমে এলো কি কারণে? কারণ হচ্ছে গণতন্ত্র, জবাবদিহিতার একটা শাসনের জন্যই। তো ভোট দেবার অধিকার ছিল না মানুষের। 9 মাস ধরে তারা আলোচনা করেছে, 30টি রাজনৈতিক দলকে তারা সাথে নিয়ে আলোচনা করে একটি জুলাই সনদ তৈরি করলো। সেই জুলাই সনদের ভূমিকাতে পাকিস্তান শব্দটি তারা উঠিয়ে ফেলে, উধাও করে দিল। তো পাকিস্তানের সাথে তাদের এত অন্তরঙ্গতার কারণ কি? কেন আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেন? অন্তর্বর্তীকালীন সরকার কি কোনো বিচার বিবেচনার ঊর্ধ্বে থাকবে? তারা কিন্তু শুরু করে দিয়েছে বৃষ্টি বর্ষা বাদলের মধ্যেও বিভাগীয় সমাবেশ। তারপর যখন এইসব পদযাত্রায় কোথাও কোনো কিছু পায়নি, কোনো মিডিয়া কভারেজ দেওয়ার মতো কোনো কিছু ঘটেনি, তখন তারা হবিগঞ্জে যে একটা নাটকও সৃষ্টি করেছে। বর্তমানে যারা এনসিপি করছে তাদের একটা পার্ট, একটা অংশ এই গণঅভ্যুত্থানের সাথে জড়িত ছিল। তারা নিজেদেরকে খুব হাই এলিটিজম যেটা ভাবি আমরা, ওই এন্ডে তারা চিন্তা করে সবসময়। হ্যাঁ, এটা চিন্তা করেই কিন্তু তারা অন্যদেরকে মেলাইন করে কথা বলে। সেই যেই ধরনের কথা মনে করেন বিএনপির চেয়ারম্যান, মহাসচিব, আঞ্চলিক নেতা থেকে শুরু করে আপনার 64 জেলার এমন কাউকে বাদ নাই যে বাকি রাখেন। বাংলাদেশে সেই একমাত্র ভালো, তার দলই একমাত্র ভালো, বা তারা যাদেরকে সাপোর্ট করে তারাই ভালো, আর সবাই খারাপ। আমাদের রাজনীতির কি হলো? সামরিক শাসন, স্বাধীনতা, এর পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার, নানাবিধ আন্দোলন এবং সেই আন্দোলনের সাফল্য সবকিছুই তো আছে। এবং গেল 5 দশকে এত ঘটনাবহুল রাজনৈতিক যেই দেশ, রাজনৈতিক অবস্থানের যে দেশ, সেই দেশে আসলে গেল 5 দশকে রাজনৈতিক শিষ্টাচারের কি আসলে অভাব? সেই প্রশ্ন রেখেই শুরু করছি আমাদের আজকের আরআইএসএল স্টিল গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান, দেখছেন নিউজ 24। এবং আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে 3 জন অতিথি আছেন। আমি একটু আমার হাতের ডান পাশ থেকে পরিচয় করে দিতে চাই। আমার হাতের ডান পাশে আছেন মাহবুব আজিজ, সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক। এছাড়াও আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ফজলে হুদা বাবুল, সংসদ সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল। আপনাদের 3 জনকেই স্বাগত আমাদের আজকের আলোচনায়। আমাদের গণতন্ত্রে আজকের আলোচনার বিষয় রাজনীতিতে নবীন প্রবীণ বিরোধ এবং সেই সাথে খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যু। আমরা একটু একেবারে প্রথম থেকে শুরু করতে চাই। ফজলে হুদা বাবুল, আপনার কাছে একটু আসবো। একটু বলবেন যে আমাদের রাজনীতিতে নবীন প্রবীণ বিরোধ কতটা, আর যদি থেকে থাকে তাহলে সেটা কেন? ধন্যবাদ। সহ-আলোচক দুজনকেই শুভেচ্ছা এবং দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। প্রশ্ন হচ্ছে রাজনীতিতে নবীন প্রবীণের বিরোধ কতটা এবং কেন। আমি তো প্রশ্নের সাথে একমত নই। আমিও রাজনীতি করি। আমি তো নবীনদের দেখলে আরো খুশি হই যে তারা আমাদের দেশের ভবিষ্যৎ। প্রবীণদের দেখলে মনে হয় যে না, আমি তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। এখন আপনি যেটা বলছেন, এখন এইটা যদি আমি তর্কের খাতিরে বলি যে হ্যাঁ দ্বন্দ্ব আছে, দেখুন নবীন প্রবীণের দ্বন্দ্ব এটা প্রাচীন কাল থেকেই। আমরা ছোটবেলা যখন ছিলাম তখনও লোকজন বলতো কি কলিকাল পড়ল, তাই না? ছোটবেলায় যখন ছিল তখনও বললো এত জিনিসপত্রের দাম এত বেশি। হ্যাঁ, আরেকটা কি, ছেলেরা বেয়াদব জিন্স পরতো। আপনি জানেন যে 80-র দশকে চীনারা, রাশিয়ানরা কিন্তু জিন্স পরতো না, চীনারা কোকা কোলা খাইতো না। এবং বাংলাদেশেও কিন্তু জিন্স পরলে একটু তারা চোখে দেখা হতো এই 80-র দশকেও। ঠিক আছে, তো এই জিনিসগুলো কখনো কেউ বড় চুল রাখতো, কানের উপর চুল রাখতো, বেল বটমের প্যান্ট পরতো। তো এগুলোও কিন্তু ওই তরুণদের দেখে ওই বুড়ারা অনেক টাইপের, প্রবীণরা অনেক ধরনের কথা বলেছে। এটা একটা সাংস্কৃতিক যুদ্ধ হতে পারে, এটাকে আপনি সামাজিক একটা বিষয় বলতে পারেন, কিন্তু এটাকে আমি কোনো ক্রমে রাজনৈতিকভাবে এটা আমি দেখছি না। রাজনৈতিকভাবে হ্যাঁ, আমরা দেখেছি কখনো কখনো জুনিয়রদের, যেমন আপনি আমাকে যে বেশভূষায় দেখছেন, হয়তো আমি 2014 অগাস্টের যখন আমি প্রথম উপজেলা বিএনপির সভাপতি হলাম, কিছু কিছু মুরব্বীরা বলেছে বাচ্চা ছেলে বিএনপির সভাপতি হলো। তো এরকম কমেন্ট এসেছে, কিন্তু এমন নয় যে পুরো সোসাইটি এটাকে ইগনোর করেছে। এটা আমার ব্যক্তিগত। আর আপনি যদি ওভারঅল রাজনীতির দিকে আসেন, দেখুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশের যে সচরাচর ধারা
সেই ধারায় কিন্তু ওনার বাবাও ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও কিন্তু ইয়াং বয়সেই দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন। তো উনিও কিন্তু মানে স্থায়ী কমিটির মধ্যে সবচেয়ে তরুণ কিন্তু উনি। তো ওনাকে কি আমি তো কোনো ডেকোরামের কোনো কিছু এখনো চোখে পড়েনি আমার, বা আমি মিডিয়াতেও কিছু দেখিনি। আবার যদি অন্যদিকে আপনি দেখেন যে নাহিদ ইসলামের কথা বলি, নাহিদ ইসলাম বয়সে তরুণ, কিন্তু উনি কিন্তু সংসদের আপনার বিরোধী দলের চিফ হুইপ। তো কাজেই এটাকে তো সমাজ মেনে নিচ্ছে, রাষ্ট্র মেনে নিচ্ছে, রাজনীতি মেনে নিচ্ছে, সরকার মেনে নিচ্ছে। আমি ওই রকম বৈপরীত্য দেখি না। কিন্তু আমরা যদি আসলে সংসদের বাইরে দেখি, সংসদের বাইরে থেকেও তো আসলে অনেকে রাজনীতি করেন, এবং সরকারি দল বিরোধী দল সব দলেই আসলে সংসদের বাইরে থেকে রাজনীতি করার সুযোগ আছে। তো যারা এভাবে রাজনীতিতে আছেন তারা আসলে কতটা শিষ্টাচার মেনে, রাজনৈতিক শিষ্টাচার মেনে তারা? দেখুন, আমার উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বর্তমান যিনি, উনিও আমার বয়োজ্যেষ্ঠ। আবার যিনি সাধারণ সম্পাদক উনিও আমার বয়সে বড়। এর আগের কমিটির যিনি সিনিয়র সহসভাপতি ছিলেন উনি আমার হাই স্কুলের টিচার। কিন্তু কোনোদিনও আমি তাদেরকে এই মানে লয়্যালটি বা মান্যতার ক্ষেত্রে কোনো কমতি দেখিনি। আপনি একটা কথা আছে তো, চেয়ার মেক্স এ ম্যান পারফেক্ট। তো আমি মনে করি যে এই যে তরুণরা এবার যারা সংসদে এসেছেন, অনেকে এটাকে অনেক নেগেটিভলি দেখে। অনেক কিছু সমালোচনার পরেও আমি একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে তরুণ কিছু মানুষ তো সংসদে এসেছে, তারা ভুল বা ঠিক সেটা নয়, তার বাইরেও আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলেও অনেক তরুণ সদস্য এসেছে, এবং প্রথমবারের মতো বোধহয় সবচেয়ে বেশি সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। তো এটাতে আমি কোনো পার্থক্য দেখি না। তারপরও আপনাকে আমি যে ক্লুটা দিতে চাই, যেটা পেলে হয়তো আপনি, যে জন্য হয়তো আপনি এটা রেইজ করেছেন, সেটা হচ্ছে যে আমরা মাঝে মধ্যে এটা দেখেছিও। যেমন জনাব তারেক রহমান যখন 2001 থেকে 5 পর্যন্ত কাজ করেছেন, ওনাকে নিয়ে অনেক সিনিয়র নেতারা অনেক প্রশ্ন তুলেছেন, এবং ওনার একটাই দোষ ছিল, আমি মনে করি ওনার বয়সে তরুণ ছিলেন, এর বাইরে দোষ ছিল না। এরপর আমরা আরো দু একটা ক্ষেত্রে দেখেছি, বিশেষ করে এইটা আওয়ামী লীগ এবং বিএনপিতেই লক্ষ্য করা যায় বেশি। তো আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ দল হয়েছে, সো ওইটা আলোচনা আনবার কোনো সুযোগ নেই। তো আপনি যদি বলেন যে আমি এর ব্যত্যয় দেখি না, যেটা দেখি সেটা সামাজিকভাবে রাজপথে পজিশনকে গুরুত্ব দেয় প্রত্যেকেই। জি, ধন্যবাদ। আমরা একটু সাংবাদিক মাহবুব আজিজ আপনার কাছে আসতে চাই। আমরা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রথমবারের মতো 2020 সালে যখন ট্রাম্প এবং বাইডেন তাদের নিজেদের ভেতরে নির্বাচনী যে বিতর্ক করছিলেন, সেখানে তাদের ভেতরে বেশ কিছু শিষ্টাচার বহির্ভূত আচরণ প্রথমবারের মতো দেখা গিয়েছিল। এছাড়াও পাকিস্তানের সংসদে বহুবার সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে, বাকযুদ্ধ তো রয়েছে, এবং ভারতের লোকসভায় বহুবার এরকম ঘটনা ঘটেছে। আমরা কি আসলে সেই দিকেই যাচ্ছি কিনা? কারণ আমরা মাঝে মাঝেই দেখি যে বিরোধী দল হোক বা নিজেদের ভিতরে বাকযুদ্ধ পর্যন্ত ঠিক আছে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ থেকে শুরু করে আরো নানাবিধ বিষয়গুলো সামনে রয়েছে। তো এটি কি আসলে রাজনীতির নবীন প্রবীণ বিরোধটাকে আরো উস্কে দেয় কিনা? ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। না, আপনি যেভাবে দেখছেন আসলে এটা একটা উপরিতলে দেখা যে নবীন প্রবীণের বিরোধ, আসলে তো সংকটটা আরো ভেতরে, নীতি নৈতিকতার বিরোধ। আপনি দেখুন যে আমাদের সমকালীন রাজনীতি যদি আমরা বিশ্লেষণ করতে যাই, তাহলে যে 24-এর গণ অভ্যুত্থানটা হয়ে গেল, সেই যেই আকাঙ্ক্ষায় এইখানে সব দল মত নির্বিশেষে স্বৈরাচারী একটি সরকারের বিরুদ্ধে সবাই রাজপথে নেমে এলো, কি কারণে? কারণ হচ্ছে গণতন্ত্র, জবাবদিহিতার একটা শাসনের জন্যই তো। ভোট দেবার অধিকার ছিল না মানুষের। এই যে ন্যূনতম যে আকাঙ্ক্ষাটুকু, সেইটুকু পালন করবার যে দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সরকার, তারা কেন ডানপন্থী উগ্রবাদী একটা সাম্প্রদায়িক শক্তিকে পৃষ্ঠপোষকতা দিতে শুরু করলো? এখানে তো নবীন প্রবীণের কোনো বিষয় ছিল না। তারা তাদের যে অতৃপ্ত বাসনা, একটা বিরাজনীতিকরণের বাসনা তাদের ছিল, একটা অরাজনৈতিক শক্তি হিসেবে যেটা 111-এ চেষ্টা করেছিল, সেইটারই একটি ধারাবাহিকতা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দেখলাম।
যেটা তাদের রাজনৈতিক এজেন্ডার মধ্যে আনা দরকারই ছিল না, সেই ধরনের অনেক বিষয় তারা যুক্ত করলো। তারা 11টি সংস্কার কমিশন তৈরি করলো, আপনারা সবাই জানেন, এগুলো এখন বলা বাহুল্য। তারপরেও সংক্ষেপে যদি বলা যায় যে সংবিধান সংস্কার ছাড়া অন্য কোনো সংস্কার নিয়ে কিন্তু সরকার আগ্রহী ছিল না। 9 মাস ধরে তারা আলোচনা করেছে, 30টি রাজনৈতিক দলকে তারা সাথে নিয়ে আলোচনা করে একটি জুলাই সনদ তৈরি করলো। সেই জুলাই সনদের ভূমিকাতে পাকিস্তান শব্দটি তারা উঠিয়ে ফেলে, উধাও করে দিল। তো পাকিস্তানের সাথে তাদের এত অন্তরঙ্গতার কারণ কি? এই সাম্প্রদায়িক রাজনীতি। কাজেই নীতি নৈতিকতার যে বিষয়টি, সেই জায়গাটিতেই কিন্তু আমরা চোখ দিতে চাই। এবং জামাত এনসিপি আজকে যেই বিরোধী দলের আসনে দেখা যাচ্ছে সংসদে, সেই সংসদে কিন্তু আপনি এতখানি প্রত্যাশা করতে পারেন না। কারণ বিএনপির মতো একটি দলের সাথে যুক্তিগ্রাহ্য বিতর্কে অবতীর্ণ হওয়ার মতো শক্তি সামর্থ্যই তো আসলে জামাতের নাই, এনসিপির তো দূরের কথা। কারণ জামাত কিন্তু এত বড় আকারে যে বিরোধী দলে যাবে, এটা তো তারা ধারণাতেই ছিল না। এখন যেটুকু আছে তা অনেকটা আহ্লাদে ভরপুর একটা সংসদে আমরা দেখতে পাচ্ছি, যেমনটি আমরা আওয়ামী লীগের সময় দেখেছিলাম। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির একটা হাসি খুশি সংসদ ছিল, সেখানে বিএনপি এবং জামাত তখন বাইরে ছিল, পুরো নির্বাচনের বাইরে। ব্যাপারটা কিন্তু এখন তাই হয়েছে। এখন হয়তো পরিস্থিতি সেটাকে অনেকটা অনুকূল করেছে, কিন্তু তারপরেও বিষয়টা কিন্তু তাই। অন্তর্ভুক্তিমূলক যে সমাজের আকাঙ্ক্ষা আমরা করেছি 24 আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে, সেই অন্তর্ভুক্তিমূলক সমাজ বা নির্বাচন আমরা পাইনি। এবং সেইটা আগামীতেও আমাদেরকে এই জায়গাগুলোতে অবশ্যই ঘাটতি রয়ে যাবে। কারণ বিএনপির মতো একটা বড় দলের সাথে যেইভাবে আপনার বিভিন্নভাবে রাজনৈতিক মোকাবেলা করার দরকার, সেই জায়গায় কিন্তু বিরোধী দলের অবস্থান আসলেই নাই। কাজেই বাকযুদ্ধ দূরের কথা, আপনি ধরেন এত বড় একটা বাজেট দেওয়া হলো, বাজেট নিয়ে যে আলোচনা, সেগুলোও কি আপনার চোখে পড়েছে খুব একটা? হাম নিয়ে যে ঘটনা ঘটিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার, 900 শিশুর মৃত্যু ঘটলো, সেইটা নিয়ে কি বিরোধী দল কিংবা সরকারি দল কেউ উপযুক্ত আলোচনাটি করেছে? কেন আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেন? অন্তর্বর্তীকালীন সরকার কি কোনো বিচার বিবেচনার ঊর্ধ্বে থাকবে? আওয়ামী লীগের অপরাধ যেমন বিচারের আওতায় আনতে হবে, ফৌজদারি যে সমস্ত অপরাধ তারা করেছে সেগুলো যেমন বিচারের আওতায় আনতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি, অনিয়ম, লুটপাট থেকে শুরু করে অদক্ষতারও বিচার করতে হবে। কারণ আপনাকে কেউ তো জোর করে আপনাকে দায়িত্ব দেয়নি। আপনি কি করে এই শিশুগুলোকে মৃত্যুর দায় থেকে আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে বাঁচাবেন? কাজে এই প্রশ্নগুলো কিন্তু রয়ে যায়। জি, ধন্যবাদ। আসবো আপনার কাছে আবারও। আমরা একটু প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ আপনার কাছে আসতে চাই। আজকে টিআইবির ইফতেখারুজ্জামান তিনি বলেছেন, প্রতিটি বড় পরিবর্তনের নেতৃত্ব তরুণরা দিয়েছে, কিন্তু পরবর্তীতে সেই ক্ষমতা আবার চলে যায় প্রবীণদের হাতে। এতে আসলে প্রবীণদের ক্ষমতায়নের বিষয়টি কি আসলে সামনে এসেছে, নাকি আসলে নবীন প্রবীণ রাজনীতির যে বিরোধ, সেই জিনিসটি আরো প্রতীয়মান হয়? একটু ব্যাখ্যা করবেন। ধন্যবাদ। আসলে নবীন প্রবীণের রাজনীতির বিরুদ্ধে না, এটা আসলে দৃষ্টিভঙ্গিগত বিষয়। আসলে আপনি কিভাবে জিনিসটাকে টোটাল সিনারিটি দেখছেন। আপনি দেখবেন যে আজকে এই একটা পত্রিকাতে কলামও লেখা হয়েছে যে শিষ্টাচার নিয়ে বা নিয়ে এরকম। তো জিনিসটা হচ্ছে কি, আপনি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যেটা দেখা গেছে যে যেহেতু এই আপনার বর্তমানে যারা এনসিপি করছে, তাদের একটা পার্ট, একটা অংশ এই গণঅভ্যুত্থানের সাথে জড়িত ছিল। তারা নিজেদেরকে খুব মানে হাই এলিটিজম যেটা ভাবি আমরা, ওই এন্ডে তারা চিন্তা করে সবসময়। হ্যাঁ, এটা চিন্তা করেই কিন্তু তারা অন্যদেরকে মেলাইন করে কথা বলে সবসময়, সব রাজনৈতিক দলগুলোকে মেলাইন। বিশেষ করে আপনি দেখবেন তাদের কয়েকজনের বক্তব্য বিবৃতি শুনলে আপনার ন্যূনতম তাদের শিক্ষাগত যোগ্যতা আছে বলে মনে হয় না। আমি ব্যক্তিগত একদম ইন পার্সন বলতে পারবো যে যেমন নাসিরউদ্দিন পাটোয়ারির কথা যদি আপনি ধরেন, সেই যেই ধরনের কথা মনে করেন বিএনপির চেয়ারম্যান, মহাসচিব, আঞ্চলিক নেতা থেকে শুরু করে আপনার 64 জেলার এমন কাউকে বাদ নাই যে বাকি রাখেন। বাংলাদেশে সেই একমাত্র ভালো, তার দলই একমাত্র ভালো, বা তারা যাদেরকে সাপোর্ট করে তারাই ভালো, আর সবাই খারাপ। হ্যাঁ, এত উচ্চমর্গীয় ব্যক্তি সে নিজেকে ধারণ করে। হ্যাঁ, সুতরাং তার কাছ থেকে আপনি তরুণ সুলভ, নবীন সুলভ কি আশা করবেন? তার কাছ থেকে আসলে প্রত্যাশার কিছু নেই। ঠিক আছে, সুতরাং তার সাথে কোনো দ্বন্দ্ব নাই। আপনি নাহিদ ইসলাম আসেন, দেখেন আজকে একটা কথা যে উনি আজকে একটা ওনাদের জনসভা ছিল, একটা জনসভা উনি কি বক্তৃতা দিল যে 2001 থেকে 6 প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি জ্বালানি খাতে। একজন জ্বালানি বিশেষজ্ঞ বর্তমান ক্রাইসিসে বিএনপি কিন্তু সরব করে নাই, একজন, নট এ সিঙ্গেল জ্বালানি বিশেষজ্ঞ।
আপনি 2009 থেকে 24 কোনো ধরনের জ্বালানি নীতি করা হয় না এই বাংলাদেশে। এটা ছিল মেজর ক্রাইসিস। আপনি যতগুলা জ্বালানি বিশেষজ্ঞ দেখবেন, আপনি বুয়েটের বলেন, বুয়েটের বাইরের বলেন, বা মনে করেন যারা নর্মালি জ্বালানি নিয়ে রিসার্চ করে, তাদের যদি আপনি পড়াশোনা দেখেন, তাদের লেখালেখি দেখেন এই ক্রাইসিসটা ইনহেরিটেড হয়েছে, উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে। আপনি দেখেন আমরা বঙ্গোপসাগরে 1,83,000 বর্গ কিলোমিটার আমরা সমুদ্র জয় করলাম, আমরা কোনো কূপ খনন করতে পারলাম না। প্রোডাক্ট শেয়ারিং কন্ট্রাক্ট নিয়ে আমাদের সমস্যার কারণে আমরা কূপ খনন করতে পারলাম না। আমরা দেশের অভ্যন্তরে কোনো আপনার কোনো কূপের ব্যবস্থা করলাম না। আমি এই কথাগুলো এই কারণে বলছি যে এই আপনি নবীন প্রবীণের যে নবীন এবং প্রবীণের যে দ্বন্দ্বটা বললেন, নবীন এবং প্রবীণের যে দ্বন্দ্বটা এখন বর্তমানে যেটা চোখে পড়ছে, যে আপনার বেসিকলি আমি মনে করছি এনসিপি তারা আপনার রাজনৈতিক সুলভ যে আচরণ সেটা করতে পারছে না প্রবীণদের সাথে। প্রবীণ যদি বলেন, আর আপনি বলেন একটা রাজনৈতিক দলে, মানে আপনি তো রাজনৈতিক দলের নিজের ইন্টারনাল বিষয় যদি চিন্তা করেন, আপনি দেখেন বিএনপি বলেন বা আওয়ামী লীগ বলেন বা জামায়াত ইসলাম বলেন, আওয়ামী লীগ তো যখন ছিল, এখন তো নিষিদ্ধ কার্যক্রম, তাদের প্রত্যেকেরই কিন্তু আপনার নবীনও আছে, প্রবীণও আছে। হ্যাঁ, তাদের প্রত্যেকে এবার সংসদেও, আমারও কয়েকবার সংসদ গ্যালারিতে সংসদ দেখার সৌভাগ্য হয়েছিল। তো ভাই যেটা বলতেছিলেন যে তখন ওইখানে তো তরুণরাও আপনার অনেক তরুণ নির্বাচিত হয়েছে, বিএনপি থেকে নির্বাচিত হয়েছে, এবং আপনি দেখবেন যে মন্ত্রিসভায়ও অনেক আপনার ছাত্র নেতারা মন্ত্রিসভায় আপনার স্থান পেয়েছে, আপনার রাজীব হাসান এরকম অনেক ছাত্র নেতারা স্থান পেয়েছে, তারাও তো তরুণ। সুতরাং যে কোনো একটা প্রতিষ্ঠান বলেন, আপনি নিজে উপস্থাপক, আপনি একজন তরুণ, ঠিক আছে, আমাদের তিনজনের চেয়ে বয়স আপনি তরুণ। তো যে কোনো প্রতিষ্ঠান চালাতে গেলে, বা প্রতিষ্ঠান বলেন, দেশ বলেন, রাজনৈতিক আপনার পরিকাঠামো বলেন, সেখানে নবীন এবং প্রবীণের কম্বিনেশন থাকবে। আর অপোজিট পার্টিদের মধ্যেও একটা সহনশীল আপনার আচরণ থাকতে পারবে, যেটা আমরা অপরাপর বর্তমানে বিএনপি ব্যতীত বা অন্যান্য অপরাপর যে তরুণ সংগঠনগুলো, যারা নিজেকে তরুণ বলে, আরো কিছু তরুণ সংগঠন তো হয়ে গেছে, হ্যাঁ, আপ বাংলাদেশ, তারপরে আরো বামপন্থী কিছু আপনার করেছে, তাদের মধ্যে থেকে এই জিনিসটা সুস্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে না। হ্যাঁ, যেটা তাদের দিক থেকে আসা উচিত ছিল। আপনি জ্বালানি সংকট কিভাবে আপনি সমাধান করবেন সেটা আপনি বলতে পারতেন, কিন্তু আপনি ফোকাস করলেন অন্য জায়গায়, যেটার জন্য কোনো বিশেষজ্ঞই কেউই কিন্তু এই জিনিসটাকে আপনার বর্তমান সরকার উপর দায় দিচ্ছে না, বরঞ্চ বর্তমান সরকার এই ক্রাইসিসটাকে মিট আপ করার জন্য যথেষ্ট পরিমাণে আপনার উদ্যোগ নিয়েছে। ধন্যবাদ, আপনার কাছে আসবো। আমরা আরেকবার একটু ফজলুল হুদা আপনার কাছে আসতে চাই। নাহিদ ইসলাম যেমনটা বলেছেন যে 2001 থেকে 6 আবার ফিরে গিয়েছে, এরকম একটা মন্তব্য তিনি করেছেন। আসলে কি তাই 2001 থেকে 6 আবার ফিরে যাওয়া? জি, ধন্যবাদ। আমাদের এই প্রকৌশলী মহোদয় অনেক ব্যাখ্যা দিয়েছেন এটার। তো আমি এইটুকু বলতে চাই একজন রাজনীতিবিদ হিসেবে, যে ইট ইজ টু আর্লি ফর দেম টু ডু অল দিস থিংস। টেনে হেঁচড়ে নামাবো, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, থাকতে দিব না, এই যে তাদের মধ্যে নিজেদের মধ্যে, আসলে তো তারা আর এই শেখ হাসিনা ওয়াজেদের যে আওয়ামী লীগ ছিল তাদের চরিত্র একই। কিন্তু আমি দেখছি কি যে ওই শেখ হাসিনা ওয়াজেদ রং হেডেড হলেও 6 মাস বা 8 মাসে কিন্তু তারা রাস্তায় নামেনি। 2096 বলেন, 90 বলেন, 2001 বলেন, কিন্তু এই যেটাকে উনি ডিফাইন করেছেন যে উগ্রপন্থী এবং ডানপন্থী শক্তি, তারা কিন্তু শুরু করে দিয়েছে বৃষ্টি বর্ষা বাদলের মধ্যেও বিভাগীয় সমাবেশ। তারপর যখন এইসব পদযাত্রায় কোথাও কোনো কিছু পায়নি, কোনো মিডিয়া কভারেজ দেওয়ার মতো কোনো কিছু ঘটেনি, তখন তারা মানে হবিগঞ্জে যে একটা নাটকও সৃষ্টি করেছে। কিন্তু বিষয় হচ্ছে যে হ্যাঁ, আজকে আমাদের সিনিয়র জার্নালিস্ট মাহবুব আজিজ ভাই যে কথা বলেছেন যে সাম্প্রদায়িক রাজনীতি শব্দটা খুব পুরাতন, মানে এটা খুব চলতো আর কি, খুব চালু শব্দ ছিল 2008 থেকে 2024 পর্যন্ত, খুবই চালু শব্দ ছিল এটা। তো আমি এইটাকে এইভাবে ডিফাইন করতে চাই যে যার যার রাজনীতি সে করবে, ইটস আপ টু দ্য পিপল টু চুজ, যে আমি এইটা চয়েস করব না কোনটা করব, এটা মানুষের। আওয়ামী লীগ যখন রাজনীতি করেছে তখন কিন্তু জামাত 3টা আসন পেয়েছে, 18টা পেয়েছে, তাই নয় কি? তো এখন তো যাদেরকে ফ্যাসিস্ট ডিফাইন করা হলো, যারা পালিয়ে গেল, যারা এ দেশের কে একটা
ফ্যাসিস্ট রাষ্ট্র পরিণত করলো, যারা শত শত মানুষ খুন করলো, গুম করলো, আয়নাঘর তৈরি করলো, ইদানিং আমি দেখছি কেউ কেউ তাদেরকে প্রোটেক্ট দেওয়ার জন্য ওই যে একটা শব্দ কি অন্তর্ভুক্তিমূলক শব্দ দিয়ে বেশ কিছু সাংবাদিক এবং কিছু বুদ্ধিজীবীরা এটাকে ব্যাপক হারে প্রোটেকশন দেওয়ায় ব্যস্ত হয়ে গেছে ওই শব্দটা মার্কেটিং করার জন্য। তো আমার কথা মনে হয়েছে যদি তারা দেশের রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়, আমি মনে করব যে যাদেরকে জাতীয় সংসদ কর্তৃক করা হয়েছে এইটা আমার মনে হয় আলোচনার বাইরে রাখা উচিত। এখন আসেন, এখানে কিন্তু জাতীয় পার্টি ওই ফ্যাসিস্টদেরই কিন্তু দোষর। জাতীয় পার্টি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং আমার আসনে বেশ প্রতিদ্বন্দ্বিতা করেছে, বাসদ করেছে, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি করেছে, এরপর বাকিগুলো তো আছেই। এখন একটা মহল আছে যে এটাকে এখন ওইভাবে অ্যাটাচ করার জন্য খুব উঠে পড়ে লেগেছে। তবে আমি এইটার সাথে একমত যে 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের যেসব অপকর্ম হয়েছে এটারও বিচার হওয়া উচিত, এটার সাথে আমি একমত। এইটা শুধু এই 18 মাস 17 মাস বা 17 বছর বিষয় নয়, এটা যে কোনো সরকারের সময় কোনো অন্যায় হবে, অবিচার হবে। ওই যে ইসলামের নামে একজন জিহাদির হাতে কোরআন শরীফ তুলে দিবে, যে একটা নারীর পোশাক নিয়ে কথা বলেছে, পোশাকের স্বাধীনতা তো আমাদের এটা কমন স্বাধীনতা এদেশে। আজকে এটা তো কালচারের সাথে পরিবর্তিত হয়। আজ থেকে আপনি যদি একটু আমরা যদি রিউন্ড করে পেছনে যাই, ধরুন আমরা 96 সালে আছি, আমাদের 4 জনের কারোই কিন্তু দাড়ি থাকতো না, কারণ তখন এই ট্রেডিশনটা ছিল না। কারণ এখন ট্রেডিশন হচ্ছে যে ছেলেরা, ইয়াং ছেলেরাও দাড়ি রাখে, সো দাড়ি রাখাটাকে এখন আর ওইভাবে দেখা হয় না। তো এই জন্য আমি বললাম যে শুরুতেই এই যে নবীন প্রবীণ বিষয়টা, এইটা মোর অফ এ কালচারাল ইস্যু দ্যান অফ এ পলিটিক্যাল ইস্যু। এখন উনি আরেকটা কথার অবতারণা যেটা করেছেন সেটা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি, এটাকে নিয়ে আমার কথা বলবার কোনো রুচি হয় না। যুগে যুগে পলিটিক্সে এরকম কিছু লোকজন থাকে, সব সময় থাকে, এবং তাদের সেই মানে তারা এগুলা করে যায়, এবং এই বিভিন্ন জামানায় আমরা দেখেছি এই উল্টাপাল্টা কথা বলায় অভ্যস্ত কিছু লোকজন আমরা দেখেছি। তো ওই নাসিরউদ্দিন পাটোয়ারি ওয়ান অফ দেম। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে জামাতের খপ্পরে পড়ে বোধহয় ছেলেটা মানে নিজেরকে বিলিয়ে দেওয়ার জন্য এগুলা করছে, এবং তাকে থামানোর কেউ নেই। কারণ আমরা দেখেছি যে হাদিকে নিয়ে একটা চক্র ব্যাপক রাজনীতি করার এই চেষ্টা করেছে। হাদি কিন্তু তার বক্তব্যের মধ্যেও আবার বলে গেছে কে কি কার কি অবস্থান। কিন্তু আমরা যখন দেখি যে হাদিরই বোন বা মা বা কাউকে একজন বোধহয় এনসিপির একটা ছেলে থাপ্পড় দিচ্ছিল, যে যখন সে বলেছে যে তোমরাই আমার ভাইকে খুন করেছ। তো এই যে একটা মানে দ্বিচারিতা, আমি এটার সাথে একমত যে হ্যাঁ, সাম্প্রদায়িক রাজনীতির সেই শব্দ যেভাবেই আমরা বলি না কেন, ডানপন্থী বলি, সাম্প্রদায়িক রাজনীতি বলি, ধর্মের ব্যবসা বলি, ধর্ম নিয়ে রাজনীতি বলি, যেটাই আমি বলি না কেন, আমি মনে করি যে রাজনীতিতে প্রত্যেকটা রাজনৈতিক দলের সমান অধিকার থাকা উচিত, এবং সেটা যে মতের হোক, আদর্শের হোক, পথের হোক, এক্সেপ্ট ফ্যাসিস্ট আচরণ যারা করবে তারা ছাড়া। জি, ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো আমরা, কিন্তু তার আগে আমাদের একটা ছোট্ট বিরতি নিতে হবে। দর্শক, আরআইএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র দেখছেন নিউজ 24। ছোট্ট একটা বিরতির পর ফিরছি আবারও। বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24, চলছে আরআইএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান, আমাদের সঙ্গে আমাদের অতিথিরা রয়েছেন। আমরা আবার একটু আলোচনায় ফিরে আমরা আলোচনা করছি রাজনীতিতে নবীন প্রবীণ বিরোধ ও নিরাপত্তা ইস্যু। আমরা একটু মাহবুব আজিজ আপনার কাছে আসতে চাই, একটু বলবেন যে নাহিদ ইসলামের কথায় যেহেতু আমরা আছি এখনো পর্যন্ত, বিরতির আগেও ছিলাম, শেখ হাসিনা প্রত্যাবর্তন ঠিক না করে প্রধানমন্ত্রী ভারত যেতে পারবেন না, এরকম মন্তব্য তিনি করেছেন। প্রধানমন্ত্রী কি একজন সাজাপ্রাপ্ত আসামের প্রত্যাবর্তন নির্ধারণ করতে পারেন কিনা? দেখুন, এই যে এনসিপি নিয়ে যে আলোচনা পূর্ববর্তী বক্তারা করলেন, তাদের নানান রকম আচরণ এবং বক্তব্য নিয়ে কথাবার্তা, আসলে তারুণ্য মানে কি শুধু বয়সের দিক থেকে হয়?
তারুণ্যের সঙ্গে কি দৃষ্টিভঙ্গি, তাদের যে নতুন কিছু উদ্ভাবনী চিন্তা চেতনা, তাদের যে প্রাণদীপ্ততা, সেগুলোর কি সম্পর্ক থাকে না? এনসিপির দলটির মধ্যে কি আমরা রাজনৈতিক কোনো দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছি, সুনির্দিষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি? যে তাদের ম্যানিফেস্টোই তো এখনো তারা চূড়ান্ত করতে পারলো না। ক্ষমতার বলয় থেকে জন্ম একটি রাজনৈতিক দল, এবং সেই দল সম্পূর্ণ যাদেরকে আমরা প্রবীণ বলছি বা বুড়ো বলছি, তাদের মতো করেই তো আচরণ করছে। এটা কোনো ভাষা হলো? একজন প্রধানমন্ত্রীকে বলা হচ্ছে যে আপনি যেতে পারবেন না, এটা কি মপতন্ত্র? যে আপনি এটা না করলে আপনি যেতে পারবেন না। অর্থাৎ তাদের যেই মপতান্ত্রিক যেই আচরণগুলো তারা করেছে 18 মাসে, সেটাও তাদের এখনো রয়ে গেছে বলেই তারা তো বলতে পারতো এইটা আমাদের দাবি, আপনি বিবেচনা করুন বা আমরা দাবি করছি। আপনি যেতে পারবেন না, আপনি চ্যালেঞ্জ দিয়ে বসছেন। আপনি দেখুন যে প্রধানমন্ত্রী একটি দেশের প্রধানমন্ত্রী এবং একজন প্রতিবেশী একটি দেশের সঙ্গে যখন আপনি আলোচনা করবেন, তখন অনেকগুলো এজেন্ডাই তো সেখানে থাকে। স্বাভাবিকভাবেই তিনি তার যে রাষ্ট্রের যে দর্শন ইত্যাদি অন্যান্য বিষয়গুলো নিয়ে পারস্পরিক আলোচনা করবেন। কাজেই এই সমস্ত কথাবার্তাগুলো বলবার মাধ্যমে এনসিপির রাজনৈতিক যে দীনতা, সেই জায়গাটিই আসলে প্রকট হয়ে ওঠে। যেটা বাবলু ভাই বলছিলেন যে তিনি অনেকদিন পর শুনলেন 2008 সাল থেকে 24 সাল পর্যন্ত যে সাম্প্রদায়িক রাজনীতির কথা বলা হতো। ভাই 2008 থেকে 24 না, মুক্তিযুদ্ধের পর দিন থেকেই, অর্থাৎ 16ই ডিসেম্বর বিজয় লাভের পর দিন, ওই দিনই যারা বিজয়টাকে মানতে পারেননি, তারাই এই উগ্রবাদী সাম্প্রদায়িক শক্তি। তারা বাংলাদেশকে বাংলাদেশ বলে দাবি করে। তারা পাকিস্তানের যে এই টুকরো হয়ে যাওয়া, তারা আর কোনোদিন, তাদের কলিজাই টুকরো হয়ে গেছে। এবং তারপর থেকে আপনি দেখুন যে যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এলো, তাদের আহ্লাদের আর শেষ নাই। তারা নতুন নতুন ব্যাখ্যা নিয়ে উপস্থিত হলো যে 1975 সালের 7ই নভেম্বর হয়েছে বিজয় দিবস, এরকম কথাবার্তাও আমরা শুনেছি। 47 সালের ঘটনা ইত্যাদি নানান কিছু শুনেছি। একজন সংস্কৃতি উপদেষ্টা ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের, তিনি তো প্রতিদিনই হাজির হচ্ছেন নতুন নতুন মুক্তিযুদ্ধের বয়ান নিয়ে, এবং উনি বলছেন যে এলিট কালচারাল যারা ভদ্রলোক, তারা নাকি ইলিয়াস হোসেনের গুম নিয়ে কথা বলেনি, তারা নাকি মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলেনি। এই আওয়ামী লীগের আমলে কে কথা বলেনি ভাই? ইলিয়াস হোসেন নিয়ে বলুন, গুম খুন, মানবাধিকার কমিশন নিয়ে তখনও কথা বলা হয়েছে। এখন যখন বিএনপি এগুলো করতে চাচ্ছে না, এই অনুচ্ছেদগুলো পাশ করতে চাচ্ছে না, অধ্যাদেশগুলো, তখনও কথা বলা হচ্ছে। আমাদের কাজই তো কথা বলা, আমাদের তো আর কোনো সেইভাবে কোনো ক্ষমতা নাই। আপনি দেখুন, বিজয়ীরা যখন সবকিছু হাতে নিয়ে নিতে চায়, আজকে বিএনপি বিজয়ী হয়েছে, এবং বিএনপি দেখবেন যে তাদের মতো করে ফ্যাসিস্ট কারা তারা নির্ধারণ করে দিচ্ছেন। এবং ফ্যাসিস্ট শক্তি শুধুমাত্র কি এই 13 সাল থেকে 24 সাল পর্যন্ত এই দেশে ছিল? অবশ্যই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আবির্ভূত হয়েছে এবং তারা খুন করেছে। যারা খুন করেছে তাদেরকে আপনি ফৌজদারি আইনের আওতায় আনতেই হবে, এবং সেটা শুধুমাত্র আওয়ামী লীগ নয়। আপনি দেখুন আগস্টের পরে, 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর যখন আওয়ামী লীগ সরকার ছিল না, তখনও মানুষ খুন হয়েছে 15ই আগস্ট পর্যন্ত। তো সেইগুলোরও তো বিচার করতে হবে, যে এইটা জাতিসংঘের রিপোর্টেও আছে 800 যোগ 700, সেই 700 কারা মারল? কাজে এই সমস্ত কিন্তু বিহিত হয়ে যায় নাই। কাজে ফ্যাসিস্ট আমার ভেতরেও আছে। আমি যখন আপনার বক্তব্যটাকে সমাজ থেকে খারিজ করে দিতে চাইবো, যেহেতু আমার সাথে মিলছে না, তার মানে ফ্যাসিস্ট আমার মধ্যেও আছে। যেটা আওয়ামী লীগের মধ্যে ছিল, তারা 3 বার নির্বাচন করেছে, বিএনপিকে আসতে দেয়নি, তাদের প্রধান বিরোধী দলীয় নেত্রীকে 8 বছরের জেলে দিয়ে দিয়েছে একটি বানানো মামলায়। ঠিক একই রকম ভাবে আমরা সবসময় দেখি যে প্রধান বিরোধীরা অনুপস্থিত থাকলে নির্বাচনে জয়ী হতে খুব সুবিধা হয়। আওয়ামী লীগ তো নির্বাচনই মানেনি। আগামীতে নিশ্চয়ই সেই পরিস্থিতি থেকে আমরা উদ্ধার পাবো। উদ্ধারের চেষ্টাতেই আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলি। এখন আপনি আসুন যে এই যে আপনার তরুণদের কথাবার্তা নিয়ে যে সমস্ত কথাবার্তাগুলো হলো, আমাদের যে তরুণ এক নেতা ওসমান হাদির কথা বললেন ভাই। আচ্ছা, ওসমান হাদির নেতৃত্বের বিশেষত্ব কি? আমরা যদি একটু পুরাতন ভিডিওগুলো দেখি, তিনি যেইভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, যেভাবে খিস্তি খেউর করেছেন, সেটা কিন্তু শামসুর রহমানের ওই কবিতার ভাষায়, তোমার মুখের দিকে এখন যায় না তাকানো, তোমাকে ঘিরে খিস্তি খেউরের পৌষ মাস, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা। এই খিস্তি খেউরের পৌষ মাস আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি, মপতন্ত্র আমরা দেখেছি। এই সমস্ত কিছু যারা নিয়ন্ত্রণ করেছেন, তাদেরকে আমি তরুণ বলতে রাজি না। অর্থাৎ রাজনীতিতে নীতি নৈতিকতা
সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং সেইখানে আমার মতের সাথে না মিললেই আমরা তাকে বলবো যে ফ্যাসিস্ট, আমরা তাকে সমাজে থাকতে দেব না, আমরা ঠিক করে দেব কে কে এই সমাজে থাকতে পারবে। এই জায়গাটি সবসময় যারা বিজয়ী তারা করেন, আমাদের ওখান থেকে সরে আসতে হবে। ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো আমরা একটু। সালাউদ্দিন আহমেদ আপনার কাছে আসতে চাই। সালাউদ্দিন রায়হান আপনার কাছে আসতে চাই, একটু বলবেন যে লোডশেডিং বন্ধে সরকারের প্রতিটি পদক্ষেপই ভুল, এরকম মন্তব্য আবার হাসনাত আব্দুল্লাহ করেছেন। সরকার কি আসলে প্রতিটি পদক্ষেপ ভুল নিচ্ছে? দেখেন, আমি যে প্রথম সেশনে এই জিনিসটা বলতেছিলাম আর কি, যে বর্তমান যে প্রথমত আপনার তো ক্রাইসিসটা আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? এখন যেই লোডশেডিংগুলো চলতেছে প্রথমত 21 তারিখে যেই আমাদের যে দুইটা টার্মিনাল আছে, যে টার্মিনালগুলো আওয়ামী লীগ সরকারই দিয়ে গিয়েছিল কিন্তু বেসরকারি খাতে, এই অ্যাক্সিলারেট এনার্জি এবং সামিট, একটা টার্মিনাল নষ্ট হয়ে যাওয়ার ফলে আমাদের এলএনজি যে গ্যাসটা, আমাদের তো প্রায় প্রতিদিন 380 কোটি ঘনফুটের মতো গ্যাসের প্রয়োজন, আমরা পেতাম ন্যাচারালি 270, সেটা এবং এলএনজি থেকে 105 কোটি ঘনফুট পেতাম, রাইট? সেটা নামতে নামতে 30 কোটি ঘনফুটে চলে আসছিল, শুধুমাত্র সামিট দিয়ে চলতেছিল। এই জন্যই কিন্তু আপনার এই যে লোডশেডিং আপনার 3000 3500 পর্যন্ত লোডশেডিং করা হচ্ছে। তার উপর আবার দেখবেন গতদিন বিদ্যুৎ মন্ত্রী সিপিডির একটা প্রোগ্রামে কিন্তু বলতেছিলেন যে আমি রাত 12টায় একটা ডাটা নিলাম, রাত 12টায় আমার চাহিদা কতটুকু, দেখা গেছে 18,000 মেগাওয়াট। কারণ কি, এই যে আমাদের যে 50 লক্ষ ব্যাটারি অটো রিক্সার যে আমাদের আছে এবং সিপিডির মতো 60 লক্ষ সারা বাংলাদেশে, ওই সময় কিন্তু চার্জিংয়ে যায় ওটা। এটার কিন্তু কোনো নীতিমালা গত সরকার কিন্তু আপনার 17 বছর ছিল, কিন্তু কোনো কিছু করে নাই, ঠিক আছে? এই যে হিউজ ক্রাইসিস, সমস্ত ক্রাইসিসগুলা, এবং এই যে আমার এলএনজি একটা কার্গো আসলো সিঙ্গাপুর থেকে, কিন্তু আমি সেটা আপনার সামিটের এই কার্গোতে ঢুকাইতে পারলো না প্রাকৃতিক আবহাওয়া, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে। এই কারণে গেছে, আজকে থেকে আবার এই সামিট কিন্তু চালানো শুরু করেছে। সুতরাং লোডশেডিং এর এই দায় আপনি সরকার আপনি কোনোভাবেই আপনি বিএনপিকে দিতে পারেন না। এটা হাসনাত আব্দুল্লাহ যেটা বলেছে একদম পুরা, মানে আমি যেটা বলবো পুরো ভুল কথা বলেছে, হ্যাঁ, অপ্রাসঙ্গিকভাবে বলেছে। কারণ এই জিনিসটা নিয়ে আমি আগেও দেখেছি যে জ্বালানি বিশেষজ্ঞরা, যারা জ্বালানি নিয়ে কথা বলে, জ্বালানি নিয়ে লেখে, তারা নর্মালি খুব ক্রিটিক্যাল টাইপের মন্তব্য করে। আমি এইবার যতগুলো লেখা পড়েছি তারা কেউই কিন্তু এই জিনিসটার কারণে আপনার বিএনপিকে দোষারোপ করেনি, কারণ দোষারোপ করার কোনো স্কোপ নেই। সুতরাং এই যে এদের যে এই ভ্রান্ত নীতি, আর ভাই একটা প্রথম সেশনে একটা দ্বিতীয় সেশনে একটা ভালো কথা বলছিলেন, আমি এই জিনিসটা আমি নিজে অনেক জায়গায় বলি, আপনার ওদের এই সাংবিধানিক বিষয়গুলো বাদে ওদের কোনো আসলে কোনো পলিটিক্স নাই। সাংবাদিকগুলো বিষয়গুলো আগে সেট করে দিয়ে গেছে। আপনি দেখবেন ওদের স্বাস্থ্য নিয়ে কোনো কথা নাই, শিক্ষা নিয়ে কোনো কথা নাই, আমার প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে কোনো কথা নাই। এনসিপির এইসব কোনো ধরনের কোনো রাজনীতি নেই আপনি দেখবেন অ্যাজ অফ নাও। এখন এই জ্বালানি ইস্যুটা আপনারা হয়তো আগামী সপ্তাহের দিকে 10 আগস্ট থেকে এটা যখন ফুল ফ্লোতে আসবে, আপনার 15 আগস্ট থেকে বা 16 আগস্ট ফুল ফ্লোতে আসবে, তখন আপনার এটা আপনি দেখবেন যে জ্বালানির কাছে আস্তে আস্তে আগের পর্যায়ে, সহনীয় পর্যায়ে আসবে, এবং সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলোর দরুন যে ইন দি লং রান হয়তো 2 বছরের মধ্যে আবার টার্মিনাল করলে, এবং আরো অন্যান্য বিষয়গুলো করলে আপনার এটা আপনার নিয়ন্ত্রণে চলে আসবে মোটামুটি। কিন্তু আপনার এই যে হাসনাত আব্দুল্লাহ বলেন বা এনসিপির যারা নেতা বলেন, যেহেতু তাদের নাম উল্লেখ করে আপনি বলেছেন, এই বলতেছি আমি, তাদের যে রাজনীতি, তাদের একটাই রাজনীতি যে আমার এই গণভোট করে দাও, আমার সংবিধান সংস্কার করে দাও, অমুক করে দাও, তমুক করে দাও। সংবিধান সংশোধন কমিটি করলো সরকার, সেই সংবিধান সংশোধন করে তারা নাম দিল না, অথচ 5 জনের জন্য প্রতিনিয়ত বিএনপি থেকে বা সরকার থেকে, বিএনপি বলে সরকার থেকে বারবার তাদেরকে বলা হচ্ছে আপনারা আসেন, কথা বলেন, আপনাদের কি বিষয় আছে আপনারা আমাদের সাথে আপনারা কমিউনিকেট করেন। আমি নাগরিক দৃষ্টিভঙ্গি থেকেই বলছি, আমার যে চিন্তা যে বর্তমান ক্রাইসিসের জন্য আমি অ্যাজ এ সিটিজেন, এজ এ কনসার্ন সিটিজেন, আমি কোনো সময় বর্তমান সরকার দায়ী। এখানে যদি আপনার অন্য যে কোনো সরকারই থাকতো একই অবস্থা হইতো, একই ধরনের অবস্থা হইতো। সুতরাং আপনি এই বর্তমান সরকারকে দায় দেওয়ার কোনো উপায় নেই, এবং এনসিপিকে আসলে প্র্যাগমেটিক রাজনীতি করতে হবে। এই ধরনের রাজনীতি করে তারা কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবে না। ধন্যবাদ। আপনার কাছে আবারও আসবো। ফজলুল হুদা, আপনার কাছে একটু আসি। গণভোটে হ্যাঁ দিয়ে পরে সেটিকে না মানা, মুনাফিকি, মিয়া গোলাম পরোয়ারের কথাটি বলছে, বিএনপি কি আসলে মুনাফিকি করছে? তার আগে আমি একটু আজিজ ভাইয়ের কথায় আসতে। আচ্ছা, আমরা একটা বিরতিতে যাব, সুতরাং একটু ছোট করে বলতে হবে। আচ্ছা, ছোট করে বললে আমি তাহলে আপনার প্রশ্নের উত্তরটা বলি যে এই মিয়া গোলাম পরোয়ার এক সময় জাসদ করতেন, জাসদ নষ্ট করেছেন, উনি এখন জামাত ইসলামটা ধ্বংস করার পায়তারায় আছে, হয়তো কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য এসব কথাবার্তা বলেন। খুব সিম্পল কথা। আর যদি আপনি এজ এ পলিটিশিয়ান হিসেবে কথা শুনতে চান, বিএনপির একজন সংসদ সদস্য হিসেবে, আমি মনে করি যে এই মিয়া গোলাম পরোয়ার
এ দেশের না গণতন্ত্রের প্রতিনিধিত্ব করে না ইসলামের প্রতিনিধিত্ব করে। এই মিয়া গোলাম পরোয়ার তার রাজনৈতিক বক্তব্য যে কোনো কিছু দেওয়ার অধিকার রাখে, এটা জনগণ সিদ্ধান্ত নেবে। আর যদি আমি আরো 1 মিনিট আপনি সম্পদ দেন, তাহলে আমি ওনার কিছু কথার চরম বিরোধিতা করতে চাই। এটার সরাসরি প্রথম কথা হচ্ছে 7ই নভেম্বর নিয়ে আমি কথা বলতে চাই। হ্যাঁ, আমি পঞ্চম সংশোধনীকে স্ট্যাবলিশ করতে চাই আজকে, এবং সেই জন্য আমি সময় চাচ্ছি আপনার কাছ থেকে। আমি সেই সাথে আরো বলছি যে উনি একটা সুন্দর কথা বলছেন, মাহবাজ বলছে আমাদের তো কিছু করার নেই, আমরা কথা বলতে পারি। হ্যাঁ, যেদিন থেকে আমাদের এই কথা বলার মানুষগুলো নিরপেক্ষভাবে কথা বলা শুরু করবে, অসাম্প্রদায়িক রাজনীতির কথা যখন তুলবে, সেই সাথে যদি তারা এদেশের অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলা শুরু করেন, সাম্যের কথা যদি বলেন, মানবিক মর্যাদাবোধের কথা যদি ওনারা বলেন, ওনারা যদি ন্যায় বিচারের কথা বলেন, ওনারা যদি ফ্যাসিস্ট হাসিনা এবং তার গঙ্গের তাদের সবার বিচার কামনা করেন, দায়িত্বহীন কণ্ঠে বজ্র কণ্ঠে যদি বলেন মানুষকে, ওনারা যদি অর্থনৈতিক মুক্তির কথা বলেন, ওনারা যদি বলেন যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব, এই জন্য আমাদের সবার কাজ করতে হবে, ওনারা যদি দেশের স্বার্থে কথা বলেন, তাহলে এটা ফাইন। কিন্তু ওনারা যদি ওই শুধু একটাই ওই কার্ড, যে কার্ড নরেন্দ্র মোদী খেলছে বাংলাদেশের বিরুদ্ধে অসাম্প্রদায়িক কথা বলে, আমি এমন একজন লোক যে বিএনপি করেও দুর্গার ছবি দিয়ে আমি শারদীয় শুভেচ্ছা দেওয়া মানুষ, এবং আমি এমন একজন মানুষ, আমি বোধহয় বাংলাদেশের সবচেয়ে বেশি হিন্দুদের পূজাতে অংশগ্রহণ করা একজন মানুষ। কাজেই এটা আজকে শুধু রাজনীতিতে এসে নয়, কারণ আমরা বড় হয়েছি অসাম্প্রদায়িক ভাবেই, বাংলাদেশটা অসাম্প্রদায়িক এবং এইটাই আমরা জানি। কিন্তু আরেকটা মানুষ যদি ধর্ম নিয়ে রাজনীতি করে, এটা তার সিদ্ধান্ত, কিন্তু আমরা ওই অসাম্প্রদায়িক বলে আমরা যেন দেশটাকে সাম্প্রদায়িক হিসেবে অন্যের হাতে তুলে দেওয়ার কোনো পায়তারা না করি। ধন্যবাদ আপনাকে। আমরা একটা ছোট বিরতিতে যাব, বিরতির পর যখন ফিরবো তখন থাকছে বাকি আলোচনা, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছি নিউজ 24 চলছে RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আমরা আলোচনায় ছিলাম। আমরা একটু মাহবুব আজিজ আপনার কাছে আসতে চাই। সাভারে বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 90 জেএনবির সদস্যের ব্যাগে বোমা, ছুরি, চাপাতি এবং দেশের বিভিন্ন স্থানে বোমা সদৃশ্য বস্তু, সাভারেও প্রেসার কুকার সদৃশ্য বোমা সদৃশ্য বস্তু দেখা গিয়েছে। দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটু জানতে চাই, কি অবস্থা? দেখুন, যখন এই ধরনের ঘটনাগুলো ঘটেছে আওয়ামী লীগের সময়, তখন কিন্তু বলা হয়েছে এগুলা জঙ্গি নাটক। বিভিন্ন সময় বলা হলো। বাবুল ভাই যেমন বললেন যে আমরা সাম্প্রদায়িক রাজনীতির কথা বলে অন্যের হাতে ইস্যু তুলে দিতে চাই। তো ঘটনা যদি থাকে সেটা নিয়ে আলোচনা করা যাবে না? সাম্প্রদায়িক রাজনীতি তো সাম্প্রদায়িক রাজনীতি, এটা কেউ করবে কেউ করবে না, যারা করবে তারা করুক, কিন্তু যারা এটা নিয়ে সমালোচনা করবে তাদেরও তো সমালোচনা করার অধিকার আছে। যেমন অসাম্প্রদায়িক রাজনীতি, ভাই নিজেই বললেন তিনি অসাম্প্রদায়িক রাজনীতি করেন, ঠিক আছে, তার যেমন অধিকার আছে, সাম্প্রদায়িক রাজনীতি করার তো অধিকার আছে। অধিকারকে এই কথাটাই আমি এই কথাটাই বলছি, কিন্তু আমারও অধিকার আছে সাম্প্রদায়িক রাজনীতির যে বিষ বাষ্প তাকে নিয়ে কথা বলা। যে বিষ আমাদের 71 সালের 16ই ডিসেম্বরের পর থেকেই এখানে একেবারেই জাগরুক আছে, এবং তারা বিভিন্ন সময় বিএনপির প্রশ্রয় পেয়েছে, বিভিন্ন সময় আওয়ামী লীগের প্রশ্রয় পেয়েছে। যখন যে পায় এই সাম্প্রদায়িক রাজনীতিকে তারা সাপের মতো করে পালন করে, এবং পালন করে বলেই এই সাপ কিন্তু যখন ফনা দেয় তখন বিএনপি কেউ ছাড়ে না, আওয়ামী লীগ কেউ ছাড়ে না। আপনি দেখুন, এই যে ভাই বললেন যে গণভোটের না দিয়ে উনি এক রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে বললেন যে মুনাফিকি শব্দটা জামাত ব্যবহার করেছে। আচ্ছা, গণভোটের যে 4টি প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকার ঠিক করেছিল, এই 4টি প্রশ্ন তারা কার সাথে আলাপ করে ঠিক করলো? সবচেয়ে বড় মুনাফিকি তো এই অন্তর্বর্তীকালীন সরকার স্বয়ং করেছে জাতির সঙ্গে। যখন মুনাফিকিটা অন্তর্বর্তীকালীন সরকার করেছে, তখন বিএনপির পক্ষে এই সাম্প্রদায়িক শক্তিকে ঠেকানোর আর কি রাস্তা ছিল? যে আমরা একটু শেষ পর্যায়ে আছি, আমরা একটু আমি যেটা বলতে চাচ্ছি, আপনার যে জাতীয় নিরাপত্তার প্রশ্নে সবসময়ই দেশে এই ধরনের উগ্রবাদী একটা পরিস্থিতি থাকে। আমরা আল কায়েদাও এখানে সংগঠিত হবে বলে একটা বিদেশি রিপোর্টে আমরা দেখলাম, জাতিসংঘের রিপোর্টে। কাজেই আমাদের অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত সরকার এখানে আছে, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। মানুষ সরকারের সঙ্গে যখন থাকবে তখন এই ধরনের উগ্রবাদ কখনোই সমাজে মাথাচাড়া দিয়ে উঠবে না বলে আমরা মনে করি। যদি সমাজে গণতন্ত্র থাকে, সেটা সরকারকেই ব্যবস্থা করতে হবে। অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু ফজলুল আপনার কাছে আসতে চাই যে
এই যে বাংলাদেশে আল কায়দা সেল প্রতিষ্ঠার চেষ্টা, এরকম একটি প্রতিবেদন জাতিসংঘ সেটিতে উদ্বেগ জানিয়েছে, এই বিষয়টাকে কিভাবে দেখেন, সরকার কিভাবে দেখছে? একটু শেষ দিকে আমরা জি, যেহেতু খুব সংক্ষেপে বলবো। আমি তখন ওই যে এই গণভোট নিয়ে একটু বলতে চাই। সেটা হচ্ছে গণভোটের যারা দাবিদার, এরা এক এক সময় এক এক কিছুর দাবিদার হয়, কারণ এই গোষ্ঠীটা স্বাধীনতার পর থেকে তাদের কোনো অর্জন নাই, এবারও কিন্তু নাই, কিন্তু তারা এখানে ঢুকে যে নিজেদের অর্জনটা তারা এখানে ইস্টাবলিশ করতে চায় 24-এ, এবং তারা জানে না যে গণভোটের যে 70% ভোট পড়েছে, এর মধ্যে 51 প্লাস 45 সব মিলে প্রায় 56% হচ্ছে বিএনপি এবং অ্যালায়েন্সের ভোট। ঠিক আছে, নাম্বার 2। জি। নাম্বার 3 হচ্ছে আমরা যেগুলা মেনেছি ওগুলার উপর ভোট হবার কথা ছিল, ভোট হয়েছে আরেকটা, যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আজিজ ভাই এখন এটা ক্লিয়ার করলেন। কাজেই মুনাফিকি যদি কেউ করে থাকে, তাহলে মুনাফিকি করেছে এই 11 দলের যারা যে আমরা ক্ষমতায় একটু- ছিল আমরা একটু মূল এবং প্রসঙ্গে তাদের আসতে সেই চাই। সরকার ক্ষমতায় ছিল। সরি, মূল প্রসঙ্গে আসতে কোনটা? চাই, জাতিসংঘের প্রতিবেদন। রেজিউমের প্রতিবেদন দেখুন, একদম শেষ এটা কথা। অস্বীকার করবার কোনো উপায় নেই। বাংলাদেশে এই মুহূর্তের যে সিচুয়েশন, আমাদের বিভিন্ন ভাবে তারা, আপনারা দেখেছেন যে কিছুদিন আগে একটা পতাকা, একটা নির্দিষ্ট মাপের পতাকা বিভিন্ন জায়গায়, এবং এটা খুব ভয়ানক একটা জিনিস। বাংলাদেশের মানুষ কিন্তু এমন ধরনের মুসলমান যে তারা মানে ধর্মভীরু, কিন্তু তারা কিন্তু ধর্মান্ধ নয় বাংলাদেশের মুসলমানরা। কিন্তু কোনো যদি ধর্মান্ধ কোনো গোষ্ঠী বা কোনো স্বার্থের কোনো মানুষ যদি এসে এবং কোনো গোষ্ঠী এদেশকে অশান্ত করার চেষ্টা করে, আমার মনে হয় এটা আমাদেরকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত। এটাকে জাতিসংঘের এই প্রতিবেদনকে আমাদের এটা কাউন্টে নিয়ে আমাদের আগামীর পথ চলাটা খুব চলতে হবে। অনেক অনেক ধন্যবাদ। সালাউদ্দিন আহমেদ, আপনাকে দিয়ে শুরু করব। একটু আপনি বলবেন 5 আগস্টের পর জেল থেকে যেসব জঙ্গি গোষ্ঠী পালিয়ে গিয়েছিল বা জামিনে মুক্তি পেয়েছিল, তাদেরকে গ্রেফতার এখন পর্যন্ত করতে না পারা, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আমরা একদম শেষ দিকে আছি। না, ওই সরকারের ঐকান্তিক প্রয়াস, মানে ওরা কিন্তু গ্রেফতার সবগুলো করতে পারে নাই, এটা ঠিক আছে, কিন্তু কিছু কিছু গ্রেফতার হচ্ছে। তবে সবগুলো করতে না পারাটা একটা অবশ্যই করা উচিত ছিল, কারণ আমি নিজেও সাভার রোডে দেখেছি যে পতাকাটার কথা উনি বললেন, যে সাদা পেপারে আপনার ওই কালিমা লেখা, এই ধরনের কোনো কিছু কিন্তু আমাদের সংস্কৃতির মধ্যেও নাই। এটা কিন্তু অন্য গোষ্ঠী করার চেষ্টা করতেছে, বা এটা আপনার করার চেষ্টা করতেছে। সরকার এদিকে নজর দেওয়া উচিত। আমি একটু ছোট্ট একটা জিনিস, গণভোটের বিষয়ে একটু ছোট করে বলে দিই, যে গণভোটের এই যে আদেশটা, বাস্তবায়ন আদেশটা, এটা ছিল অন্তহীন প্রতারণা দলিল। সালাউদ্দিন সাহেব রাষ্ট্রপতির আপনার সংসদে বলেছে, ভাইও যেটা বললেন, আসলে আমি এটা নিয়ে একটা পত্রিকায় লেখাও লিখেছি, যে গণভোটের প্রশ্ন একদমই জনবান্ধব ছিল, এবং গণভোটের প্রশ্নগুলো নিয়েও কিন্তু কোনো ডিসকাশন ওদের মধ্যে করা হয় না। এটা রাতারাতি, মানে রাতের আধারে করা হয়েছে, এইভাবেও উচ্চারণ করা যায়। কারণ বিএনপি বলেছিল যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, আমরা যে জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা বাস্তবায়ন করব। আর তারেক রহমানের অবশ্যই ইন্ডিয়া যদি আপনার আগামী 2 মাস পরে আগামী সপ্তাহে যদি যাওয়ার প্রোগ্রাম সত্যি হয়, যাওয়া উচিত। সেখানে গিয়েও কিন্তু প্রত্যর্পণের বিষয়ে অনেক বিষয় আলোচনা করা যাবে। সুতরাং এটাও একটা কথা। আর আপনার আল কায়দা জঙ্গি গোষ্ঠী যেটা আপনি বললেন যে জাতিসংঘ করার চেষ্টা করতেছে, জাতিসংঘ যেটা তাদের আলোচনা নিয়ে এসেছে, এই ধরনের একটা থ্রেট কিন্তু আছে। এখন কিন্তু এদের থ্রেট আছে, বিভিন্ন জায়গায় বোমা সদৃশ এবং প্রেসার কুকার বোমা লাস্টে পাওয়া গেছে, ঢাকা ইউনিভার্সিটির মেট্রো রেলের নিচে পাওয়া গেছে বোমা। সুতরাং সরকার এই ব্যাপারে কনসার্ন আছে, এবং সরকার যথাযথ পদক্ষেপ নিবে বলে আশা করি। আমি নাগরিক হিসেবে এই জিনিসটা প্রত্যাশা করি। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে স্টুডিওতে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। RISL স্টিল, জনতন্ত্র গণতন্ত্র। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।